সে বিয়েবাড়ি আজ আর নেই, তবু থাক না সেসব কলাপাতা, মাটির ভাঁড়, পাতের ধারে নুন আর লেবু, টানা টেবিলে লম্বা সাদা রোলের কাগজ, গামছা কোমরে পরিবেশন, কাঠের চেয়ারে পংক্তি ভোজন আর মিষ্টি খাওয়ার প্রতিযোগিতার আনন্দময় দিনগুলি বেঁচে। রান্নাগুলি না হয় নাই হলো সব হারানো বা বিরল, তার স্মৃতি কি মোছা গেছে কোনোদিনও? মুছে গেছে যে শুধু সেই দিনগুলি আর মানুষগুলি। অ্যালবামের ধূসর পাতাতে তাদের মুখগুলি হঠাৎ খুঁজে পেলে সত্যি করে বলুন, মন কেমন করে না? জল জমে না চোখের কোলে? এ যে সবার জীবনের গল্প। জীবনের সে জল ছবি ধরতে চেষ্টা করি এবার। নমস্কার। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের বিয়েবাড়ি সিরিজে আজকের রান্নায় আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বটির আগে বলবো একটি আশ্চর্য গল্প। ছিলেন এক গুজরাটি দম্পতি শান্তিনিকেতনের আশ্রমে। মা অতি রুগ্ন, বাবা দিশাহারা, আর তাদের একটি ছোট্ট মেয়ে যার নাম পুপে। পুপের শব্দে অর্থ পুতুল। সত্যি সার্থক নামা সে মেয়ে, পুতুলের মতোই দেখতে। রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথের স্ত্রী প্রতিমা দেবী আশ্রমিকদের সবার কাছে মাতৃসমা, বুক ভরা মমতা, কিন্তু নিজে নিঃসন্তান। তিনি তখন অনুমতি চাইলেন সেই মেয়েটিকে বুকে টেনে নেবার। রবীন্দ্রনাথের অনুমতি পেলেন মেয়েটির মা বাবার অনুমতি। সেই থেকে রবীন্দ্রনাথের নাতনি হয়ে উঠল সেই গুজরাটি কন্যা পুপে। রবীন্দ্রনাথ আদর করে নাম দিলেন নন্দিনী। 1939 সালে 30শে ডিসেম্বর সেই নন্দিনী ওরফে পুপের বিয়ে। পাত্র অজিত সিং খাটাউ। সেই বিয়েতে পৌরোহিত্য করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ, এবং আচার্য হিসাবে ছিলেন ক্ষিতিমোহন সেন, যিনি অমর্ত্য সেনের দাদু। এই বিয়ে হয়েছিল বৈদিক মতে, এবং সঙ্গী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গান। সে এক আশ্চর্য বিয়ে, সে এক আশ্চর্য গল্প। অপূর্ব ফুলসাজে আর মালায় সাজিয়ে তোলা হয়েছিল বিবাহের স্থানটি। শুরুতেই আচার্য বলেন যে আজ আমরা সমবেত হয়েছি নন্দিনী এবং অজিতের শুভ পরিণয় কর্মে। শঙ্খধ্বনি হয় এবং বেজে ওঠে গান। তারই মাঝে বর এবং বধূ একসাথে প্রদীপ জ্বালিয়ে নিজস্ব জায়গায় বসেন। আচার্য এরপর বলেন যে আপনাদের সবার উপস্থিতিতে আজ এই শুভ পরিণয় কর্ম সফল হোক। সবাই বলেন ওং স্বস্তি, ওং স্বস্তি। এরপর একের পর এক বৈদিক মন্ত্রে এবং রবীন্দ্রনাথের গানে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। একসময় বর এবং বধূ দুজনে দুজনের হাতে বেঁধে দেন ফুলের মালা। সপ্তপদী গমনে একের পর এক 7টি ফুলসাজে সজ্জিত প্রদীপ পার করেন নবদম্পতি। এরপর অনুষ্ঠান শেষ হয় পুষ্পবৃষ্টি দিয়ে। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের বিয়েবাড়ির এই সিরিজে যদি আপনাদের কাছে এই আশ্চর্য সুন্দর বিয়ের গল্প না বলতে পারতাম, তাহলে বোধহয় অসম্পূর্ণ থেকে যেত এ যাত্রা। আজকে যে রান্নাটি দেখাবো সেটিও ততখানি সুন্দর, ততখানি সাবেক। এই রান্নাটি কেন সুন্দর? কারণ এ একেবারে বাহুল্য বর্জিত। এর সাধারণত্ব এবং অতি আটপৌরে আনার মধ্যেই এর সৌন্দর্য লুকিয়ে আছে। আজকে শিখব সেই সাবেক রান্নাটি একদম সাবেক উপায়ে, যাতে না আছে জৈত্রী জায়ফল, না আছে টমেটো, না আছে অন্যান্য মশলার আধিক্য। আজকে শিখব বিয়েবাড়ির মাংস। চলুন শিখি।
প্রথমেই বলি, বিয়েবাড়ির রান্নার সিরিজ যখন করতে শুরু করেছি তখন ভেবেছি সেই পুরাতন সনাতনী সাবেক প্রথাগুলির সাথে এতটুকু আপোষ করব না। সেই ইচ্ছাতে গিয়েছি উত্তর কলকাতায় বিধান সরণিতে। খোঁজ পাই অতি প্রবীণ ওড়িয়া ঠাকুর হরিপদ ঠাকুর ওরফে হরিয়ার। তিনি এখন বয়সের ভারে নুব্জ, কিন্তু সন্ধান পাই তার অতি ঘনিষ্ঠ মহাদেব মাঝি। সেই মহাদেব মাঝি আমাদের শিখিয়েছেন আজকের রান্নাটির মূল প্রথা, যা বহুদিন আগে হতো। এই পর্বের শুরুতেই কিন্তু আপনাদের সবার জন্য থাকলো সাবেক বিয়েবাড়ির মাংস রান্নার একটি টোটকা। তৈরি করে নেব একটি ভাজা মশলা, যা মহাদেব বাবু শিখিয়েছেন। তার আগে আলাপ করে নেব মহাদেব বাবুর সাথে। নমস্কার, আমি উত্তর কলকাতায় থাকি, তাই আমার গুরুদেব হরিপদ ঠাকুর, ওনার থেকে বিয়েবাড়ির রান্না শিখে এসেছি। সেই বিয়েবাড়ির রান্না আমার দাদা লস্ট অ্যান্ড রেয়ার রেসিপির, ওনার সেই শেখাটা আমি ওনার দাদাকে শিখিয়েছি। উনি সেই রান্নাটা আজকে করবেন এবং আমি ওনার পাশে আছি। এবার 1 কেজি মাংসে দিয়ে দিন 3টি বড় পেঁয়াজ কুচি, উঁচু করে 1 টেবিল চামচ আদা বাটা, সমান পরিমাণে রসুন বাটা, 150 গ্রাম দই, 1.5 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করবেন না, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন এবং 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। এইবার সবকটি উপকরণ দিয়ে মাংস ভালো করে মেখে রাখুন। মনে রাখবেন, বিয়ে বাড়িতে বা উৎসব বাড়িতে ঠাকুররা কিন্তু সবসময় রান্না শুরু করেন চাটনি দিয়ে এবং তারপরেই মাংস মাখতে বসেন। এরপর অন্যান্য রান্না শেষ করে সব শেষের দিকে প্রায় মাংস রান্নায় বসান। আরেকটি কথা মনে রাখবেন, বিয়ে বাড়ির মাংস কিন্তু কখনো কষা মাংস হয় না। হালকা ঝোল থাকে বিয়ে বাড়ির মাংসে এবং তেল ভাসা হয়। একদম ঠিক বলেছেন। এবার আসবো মূল রান্নায়। প্রথমেই কড়াই আঁচে চাপান, তাতে দিয়ে দিন 3 টেবিল চামচ সর্ষের তেল, সাথে 1 টেবিল চামচ ঘি। গরম হলে তাতে দিন চিনি। চিনি দেবেন 1 টেবিল চামচ, কিন্তু এই চিনি রঙের জন্য, ততটা মিষ্টত্বের জন্য নয়। লাল রং হবে, কারণ এতে কাশ্মীরি লঙ্কা কিন্তু ব্যবহৃত হবে না। এবং তারপর যখন তেল গরম হবে, চিনি হালকা পুড়তে শুরু করবে, তখন তাতে গরম মশলা ফোড়ন দিন। চিনি গলতে শুরু করেছে, এবার দিন 2টি তেজপাতা, 3টি গোটা এলাচ, 4টি লবঙ্গ এবং 2 ইঞ্চি দারচিনি। গরম মশলার সুগন্ধ বেরোচ্ছে, এবার এতে দিন মাংস। যে পাত্রে মাংস রাখা ছিল সেই পাত্রে ঢেলে রাখুন 2 থেকে 3 পেয়ালা জল। মাংস এবার কষান আগামী 25 মিনিট থেকে আধ ঘন্টা। সাত আট মিনিটের মধ্যেই দেখবেন মাংস জল ছাড়তে শুরু করেছে। যতক্ষণ এই রান্নাটি কষানো হচ্ছে, আপনাদের সাথে 2টি কথা বলি। প্রথমত, কেমন লাগলো আমাদের আজকের রান্না
এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না, বিশেষ করে বিয়েবাড়ির সিরিজের রান্নাগুলি আমাদেরকে অবশ্যই কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো, এবং বন্ধুবান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন এই ভিডিওগুলোই, তবেই কিন্তু এই ঐতিহ্য বেঁচে থাকবে। আরেকটি অনুরোধ, যদি চান আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথম পৌঁছবে, তবে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। এবং দ্বিতীয়ত, আপনাদের সবার কাছে করজোড়ে ক্ষমা চেয়ে একটি বিচ্যুতি ঘটাবো সাবেক প্রণালী থেকে। এটি কিন্তু পদ্ধতিগত বিচ্যুতি নয়, এই বিচ্যুতিটি সময় বাঁচানোর জন্য। সেটি হচ্ছে, কষানোর পর যখন মাংসটি দমে বসাবো তখন কিন্তু ঠাকুররা বসাতেন কড়াইতে এবং ধিমে আঁচে ঢাকা দিয়ে করতেন। যেহেতু আজকের দিনে অনেক সময় সাপেক্ষতা, তাই আমি প্রেসার কুকার ব্যবহার করব, তার জন্য মাফ করবেন। প্রায় আধ ঘন্টার মাথায় দেখবেন জল শুকিয়ে এসছে, পেঁয়াজ গলে এসছে এবং মাংসে সুন্দর রং এসছে। এবার মাংস সেদ্ধ করার পালা। মাংস এবার সেদ্ধ হওয়ার পালা আগেই বলেছি। মাংস যেখানে মাখা হয়েছিল সেইখানে মাংস তুলে নেবার পর যে জল ঢেলে রেখেছিলাম সেই জলটুকু এবার দেব মাংসে। বিয়েবাড়িতে ঠাকুররা এই রান্নাটি করেন কড়াইয়ে, এবং কড়াইয়েই জল ঢেলে দেন, মাঝারির চেয়েও নিচু আঁচ করে দিয়ে ঢাকা দিয়ে মাংসটি হতে দেন। পরবর্তী প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে মাংস নরম হতে। মাঝে মধ্যে ঢাকা খুলে নেড়ে দেবেন। কিন্তু আমি এখানে কেবলমাত্র সময় বাঁচাবার জন্য এই পর্যায়টি করব প্রেসার কুকারে, তারপর মাংস রান্নাটি শেষ করব আবার কড়াইয়ে ফিরে এসে। এইখানে কিন্তু মনে রাখবেন, মাংস নরম না হলে খেতে কখনোই সুস্বাদু হবে না। তাই প্রেসার কুকারে শিস দেবেন মাংসের গুণমানের ওপর নির্ভর করে। আমি এখানে শিস দেব 6 থেকে 7টি। তারপর আঁচ বন্ধ করে প্রেসার কুকার দমে রাখবো যতক্ষণ না ভাপ পুরোপুরি বেরিয়ে যায়। তারপর রান্নাটি ফিরিয়ে আনবো কড়াইয়ে। এইবার এসে গেছি এই রান্নার একেবারে শেষ পর্যায়ে। এইখানে ঝোল একটুখানি শুকিয়ে নিন এবং তারপর দিয়ে দিন ওপর থেকে আরও 1 চামচ ঘি এবং প্রথমে করে রাখা সেই ভাজা মশলা। কি মহাদেব বাবু, ঠিক হয়েছে তো রান্নাটা? একদম সুন্দর রান্না হয়েছে দাদা। আমরা যেইভাবে করতাম আপনিও সেইভাবে করেছেন।